এই যে অ্যাডভেঞ্চার ক্যাম্পটা, এটা জামডোবা বলে একটা গ্রামে রয়েছে। আর বিষ্ণুপুর এখান থেকে 12 কিলোমিটার, মানে এখানের থেকেও আপনি অনায়াসে বিষ্ণুপুর এবং বাঁকুড়া ঘুরে আসতে পারেন। যদি মনে করেন অফ বিট কোথাও একটা থাকবেন, ভিড়ভাট্টা গ্যাঞ্জামকে অ্যাভয়েড করে, তাহলে অনায়াসেই আপনারা এই অ্যাডভেঞ্চার ক্যাম্পে থাকতে পারেন। খুব ভালো লাগবে, গ্রাম্য পরিবেশ, ফাঁকা ফাঁকা ভিড়ভাট্টা নেই, আশপাশে ফলের বাগান, সবজির বাগান। নমস্কার, দেবশ্রী ট্রাভেল ডায়েরির আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা চলেছি বাঁকুড়ার জয়পুর ফরেস্টের কাছাকাছি একটা জায়গায়, একটা অ্যাডভেঞ্চার ক্যাম্পে। নামটা এখন বলবো না আপনাদের, সেটা এখন সারপ্রাইজই থাক, গেলে বলবো এবং জায়গাটিও দেখাবো। দেখতে থাকুন আমার ভিডিও। এখন সকাল 6:30 মতো বাজে। আমরা যে জায়গাটাতে যাচ্ছি তার লোকেশনটা বলি একবার। আমাদের রিসর্টটার দূরত্ব বাঁকুড়া থেকে 22 কিলোমিটার মতো, আর বিষ্ণুপুর থেকে এই 12 কিলোমিটার মতো। এবার আর ট্রেনে নয়, নিজের বাহনে বেরিয়ে পড়েছি আমরা, সড়ক পথে যাব এবার। তবে কেউ যদি ট্রেনে করে যেতে চান, তার জন্য ডিটেলস থাকবে আমার এই ভিডিওতে। ট্রেনে করে যেতে গেলে আপনাকে নামতে হবে বিষ্ণুপুর স্টেশন। সেখান থেকে যে কোনো টোটো ভাড়া করে আপনি চলে যেতে পারেন জামডোবা। অসুবিধে হলে গুগল ম্যাপ চালিয়ে নেবেন, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন একবার। খাওয়ার জায়গাটা যেটা আছে, মাঝখানে আর কোথাও দাঁড়াইনি আমরা, সরাসরি চলে এসেছি বনলতা রিসর্টে। আমরা এখানে থাকবো না ঠিকই, কিন্তু সকালের ব্রেকফাস্টটা এখান থেকে করব বলে মনস্থির করেছি। তো এসেই যখন পড়েছি, রিসর্টের ভেতরটা একবার ঘুরে দেখে নেব না, তা কি হয়? চলুন দেখে নি, দেখাই আপনাদের। ফলে ফুলে সবজিতে সুসজ্জিত একটি ফার্ম হাউস কোচের রিসর্ট হলো বনলতা। পরিবেশটি কিন্তু মন্দ লাগলো না আমাদের। জিজ্ঞেস করতে জানতে পারলাম ভেতরের দিকের ডাইনিং রুমটি শুধুমাত্র বোর্ডারদের জন্য। আমাদের খাওয়া দাওয়া করতে গেলে বাইরের দিকের একটি ডাইনিং রুম আছে বা কাউন্টার রয়েছে, সেখান থেকে খাওয়া দাওয়া করতে হবে। সেখানেই এসে পড়েছি এই মুহূর্তে। বিভিন্ন দোকানিরা পসরা সাজিয়ে বসেছে বনলতা রিসর্টের সামনে। এই ফার্ম হাউসে উৎপন্ন করা বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছে এই সব স্টলগুলিতে। জিনিসগুলি খাঁটি, তবে মূল্য একটু বেশি বলেই আমার মনে হলো। দীর্ঘ 40 মিনিট অপেক্ষা করার পর আমাদের সামনে প্রস্তুত করা হলো ব্রেকফাস্ট। এইটি ওনাদের জায়েন্ট ল্যাংচা। এমন জায়েন্ট রসগোল্লাও পাওয়া যায়, চাইলে টেস্ট করে দেখতে পারেন। বলা ভালো, খাবারের মানও যেরমটা আশা করেছিলাম ঠিক তেমনটা নয়। ওই যে আপনাদের বলছিলাম না, টেরাকোটার বিভিন্ন সামগ্রীর দোকানও এখানে সাজানো রয়েছে। এই দেখুন। চলুন এগোনো যাক। জয়পুর ফরেস্ট পার হয়ে সোজা আসতে হবে তেলিবেড়িয়ার মোড়। সেখান থেকে বাঁদিকের রাস্তা। আমাদের গন্তব্য জামডোবা। তেলিবেড়িয়া থেকে খুব জোর মিনিট 15 পথ। সবুজ ধান ক্ষেতের লাগোয়া রাস্তা দিয়ে ছুটে চলেছে আমাদের গাড়ি। ছুটে চলেছে পোল্ট্রি ফার্মের পাশ দিয়ে। এসে পড়লাম সংকীর্ণ মেটাল রোডে। ইউক্যালিপটাসের বনানীকে পেছনে ফেলে লাল মোরামের রাস্তায় এসে পড়েছি অবশেষে। রাস্তার দুধারে সারি সারি আমবাগান। আর খানিক এগোতে চোখে পড়ল অ্যাডভেঞ্চার ক্যাম্পের গেট। অ্যাডভেঞ্চার ক্যাম্পের নাম হুক্কাহুয়া অ্যাডভেঞ্চার ক্যাম্প, আর এই জায়গাটির নাম হলো জামডোবা। এনাদের নিজস্ব ওয়েবসাইটও রয়েছে। এছাড়া বুকিং করবার সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনাদের জন্য। এখন সময় 12:42 মতো। আমরা এইমাত্র এসে পৌঁছলাম যেখানে আমাদের স্টে, হুক্কাহুয়া অ্যাডভেঞ্চার ক্যাম্প।
এটা বিষ্ণুপুর থেকে কিছুটা দূরে, এবং এই রিসর্টটির ভেতরে প্রচুর, মানে কি বলবো, ভেতরে রুমগুলো আপনাদের দেখাবো, এবং আশপাশে রয়েছে ইউক্যালিপটাস গাছ, এবং ভেতরে রিসর্ট চত্বরের ভেতরে রয়েছে প্রচুর গাছপালা, রয়েছে বিভিন্ন রকম ফলের গাছ, রয়েছে সবজির ক্ষেত, ফুলের বাগান, আরও কত কি। এইটা হচ্ছে রিসর্টের ডাইনিং এরিয়া, আর ওই যে দূরে দেখছেন ওইগুলি হচ্ছে ঘর বা কটেজ। আমাদের রিসেপশন ফর্মালিটি ডান, চলুন আমাদের কটেজগুলোর দিকে এগোনো যাক। আমাদের এখানে বুকিং করা রয়েছে দুটি এসি সুপার ডিলাক্স কটেজ এবং দুটি এসি ডিলাক্স কটেজ। প্রথমে দেখে নিই সুপার ডিলাক্স কটেজের ভেতরটা। এটি যথেষ্ট বড়সড় একটি ট্রিপল বেডেড রুম। অবশ্যই রয়েছে এসি, একটি ওয়ার্ড্রোব দেওয়া রয়েছে, পাশে একটি ড্রেসিং টেবিল, তার পাশে পরিচ্ছন্ন একটি ওয়াশরুম। শীতকালে গেলেও চিন্তা নেই, কারণ গিজারের ব্যবস্থা রয়েছে এখানে। সব থেকে ইন্টারেস্টিং যে জায়গাটা সেটা হলো এই জায়গাটা, অর্থাৎ বসবার এই জায়গাটা। জানলার পাশে পাতা রয়েছে একটি টেবিল, সঙ্গে দুটি চেয়ার। মাছের ওপারে এনাদের লেবু বাগান। রুমে দেওয়া রয়েছে টেলিভিশন, বেড সাইড টেবিলে রয়েছে টিকেট এবং ইলেকট্রিক কেটল। এই যে দেখুন, এটা বসার জায়গা, এইদিকে একদম মুসম্বি লেবুর বাগান। সুপার ডিলাক্স রুমের সঙ্গে রয়েছে পার্সোনাল একটি দোলনা। এবার চলুন যাওয়া যাক ডিলাক্স রুমটিতে। এটিও 3 বেডেড রুম, তবে আয়তনে একটু ছোট। বাকি সবকিছুই সুপার ডিলাক্স রুমের মতোই। আর জানলা দিয়ে লেবু গাছের বাগানের ভিউটা মিসিং শুধুমাত্র। তবে এটা বিশেষভাবে বলে রাখি, প্রত্যেকটা ঘর ছিল ভীষণভাবে নিট অ্যান্ড টাইডি। প্রকৃতির সান্নিধ্য পেতে আমার বরাবরই খুব ভালো লাগে, তাই এনাদের এখানকার পরিবেশে এসে মনটা কিন্তু বেজায় খুশি হয়ে গেল। ঘরের বারান্দায় আসতেই চোখে পড়ল এনাদের আম বাগান। গাছগুলি আমের ভারে নুয়ে পড়েছে একরকম। দাঁড়ান, কটেজের আশপাশটা একবার দেখাই আপনাদের ভালো করে। কটেজের সামনের জায়গাটা ফাঁকা জমি, কয়েকটা ফুল গাছ রয়েছে অবশ্য। শীতকালে নাকি এই জায়গাতে ছিল ফুলের বাগান। আম, লেবু এবং বিভিন্ন ফুলের মিশ্রিত ঘ্রাণ যেন ছড়িয়ে পড়েছে রিসোর্টটির আনাচে কানাচে। অ্যাকোমোডেশন বলতে রয়েছে 3টি সুপার ডিলাক্স এসি কটেজ এবং 2টি ডিলাক্স এসি কটেজ। ফল, ফুল এবং সবজি গাছ ছাড়াও এখানে রয়েছে বেশ কয়েকটি পোষ্য। এই দেখুন খরগোশের খাঁচা। ছোটরা এখানে এলে অবশ্যই বেশ আনন্দ পাবে এদের দেখে। আমাদের উৎসাহ অফুরন্ত হলেও রোদের কারণে এই মুহূর্তে বিশ্রাম নিচ্ছে এরা। এদের খাঁচার পাশেই রয়েছে পটল গাছের মাচা। ইতিমধ্যেই আমাদের লাঞ্চ রেডি। গাড়ির জার্নিতে খানিকটা ক্লান্ত আমরা, অতএব খেয়ে দিয়ে খানিক বিশ্রাম নিয়ে নেব। কাঁসার থালায় গরম ভাত, সঙ্গে ঘি, পেঁয়াজ, লঙ্কা, লেবু, আলু ভাজা, ডাল, আলু পোস্ত, আলু পটল কুমড়োর তরকারি, বেশ বড় সাইজের ফ্রেশ কাতলা মাছ, এবং শেষ পাতে পাতায় করে চাটনি পরিবেশিত হয়েছিল। এই সব খাওয়া দাওয়া রয়েছে প্যাকেজের মধ্যেই। এছাড়া যদি কিছু অর্ডার করতে চান, মেনু কার্ডটিও আমি সঙ্গে দিয়ে রাখলাম, জুম করে নিয়ে দেখে নিতে পারেন। ঘরের ব্যালকনিতে দেখা মিলল এই গিরগিটির। হ্যাঁ, গলাটা লাল। এগুলো না না না, এটা গলাটা চল। বিকেলে বেরোবো এবার, আমরা সবাই রেডি।
এমন সময় ঈশান কোণে চোখ যেতেই সবার মাথায় হাত। আকাশে কিন্তু মেঘের ঘনঘটা, ঝড়ের পূর্বাভাসও বটে। অতএব সকলে মিলে আলোচনায় বসলাম যে আদৌ বেরোনো হবে কিনা, দেখা হবে কিনা বিষ্ণুপুরের সমস্ত দ্রষ্টব্য আজই। কিন্তু কালো আকাশ সায় দিল না সম্মতি। অতএব বিশ্রাম, সঙ্গে চা পকোড়া। বলতে না বলতেই শুরু হয়ে গেল কালবৈশাখী। ঝড়ের তীব্র দাপটে ছাদের খড়ের চাল অবিন্যস্ত হয়ে উঠতে লাগলো এদিক ওদিক। তার সঙ্গে ভয়ঙ্কর শোঁ শব্দ। কতটা আমার ভিডিওতে আসছে জানি না, তবে সব কিছু মিলিয়ে এ যেন এক আতঙ্কের সৃষ্টি। ইটকাঠ সিমেন্টের বাড়ি থেকে ঝড়ের এমন তীব্র ভয়াবহতা আঁচই করা যায় না যেন। ঘরের সামনের উঠোনটার অবস্থা দেখছেন? আমাদের শহরের কালবৈশাখী আর গ্রামাঞ্চলের কালবৈশাখীর মধ্যে বিস্তর ফারাক। দূরে গাছগুলোকে দেখুন একবার। ঝড়ের প্রবলতা, হাওয়ার দাপট, আকাশের চোখ রাঙানি, সে যেন এক ভয়ঙ্কর সুন্দর অভিজ্ঞতা। কটেজগুলো কিরকম ছিল, আর এখনকার হাল একেবারে বিধ্বস্ত। ঝড় বৃষ্টির দাপটে ইতিমধ্যে কারেন্ট অফ হয়ে গেছে। আমরা সকলে একসাথে বসে রয়েছি আমাদের রুমে। ঝড়ের তীব্রতা যদি আরো ভয়াবহ হয় তবে কারেন্ট আসবে কিনা কোনো ঠিক ঠিকানা নেই। তবে জেনারেটর আছে, সন্ধে হলেই তা চালিয়ে দেওয়া হবে, জানিয়ে দিলেন ম্যানেজার। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে প্রবল বৃষ্টি, জমে উঠেছে আড্ডাও। অপেক্ষা শুধু এক কাপ করে চা আর পকোড়ার। বৃষ্টি কিছুটা থামতেই কানে এলো হুক্কা হুয়া রব। এক ছুট্টা সকলে এলাম বারান্দায়। ওই যে শুনুন, আওয়াজটা কিন্তু রিসর্ট চত্বরের মধ্যেই হচ্ছে এবং বেশ কাছ থেকে আসছে। আলো আধারিতে ঠিক ঠাওর করতে পারছি না ওদের। যথেষ্ট অন্ধকারও হয়ে এসেছে। যতটা পেরেছি মোবাইল ক্যামেরাতে তুলে ধরলাম আপনাদের জন্য। আমাদের কটেজের সামনের মাঠটা দিয়ে দৌড়ে চলে গেল আম বাগানের ভেতরটায়। এখানকার স্থানীয় সারমেয় দল তাড়া করেছে যে। এইবার বেশ বুঝতে পারলাম, জানেন, আপনারাও নিশ্চয়ই বুঝতে পারছেন এইখানেই এই হুক্কা হুয়া অ্যাডভেঞ্চার ক্যাম্পের নামে সার্থকতা। গ্রামে গঞ্জে শহরতলিতে বিভিন্ন জায়গায় হয়তো শেয়ালের আনাগোনা প্রায়ই লক্ষ্য করে থাকেন আপনারা, তবে এইখানে এই পরিস্থিতিতে এদের উপস্থিতি যেন এক বিশেষ মাত্রা এনে দিয়েছে। গ্রামের এমন নিস্তব্ধ পরিবেশ, সঙ্গে প্রবল ঝড় বৃষ্টি, তার উপর এই শেয়ালদের ডাক। বিকেল গড়িয়ে সন্ধে হয়েছে, জ্বলে উঠেছে জেনারেটরের আলো। ইলেকট্রিসিটি আসেনি এখনো, স্পষ্টই বোঝা যাচ্ছে এখনো লোডশেডিং চলছে। আশপাশে জনবসতির চিহ্ন দেখা যায় না। ঝিঁঝি পোকার আওয়াজ প্রবল থেকে প্রবলতম হচ্ছে মাঝে মধ্যেই। দূরের কোনো গ্রাম থেকে হরিনাম কীর্তন কানে ভেসে আসছে আবছা। ভাগ্যদেবীর প্রসন্নতায় কিছুক্ষণের মধ্যেই কারেন্ট এসে গেল। খাওয়া দাওয়া সেরে হাঁটতে বেরিয়েছি আমরা তিনজনে। সন্ধেবেলা শেয়ালের এমন আচমকা আবির্ভাবে এক্সপেকটেশন অনেকটাই বেড়ে গেছে এই জায়গা থেকে। আর তাছাড়া শেয়াল দেখতে পাই চায় না পাই, হাতে টর্চ নিয়ে অন্ধকারে হাঁটার যে একটা গা ছমছমে অনুভূতি, তাকেই অনুভব করবার প্রচেষ্টা এটা। এই টর্চ নিয়ে অন্ধকার ভেদ করে এগিয়ে চলেছি আমরা। হঠাৎ টর্চের আলোয় এক জায়গায় একজোড়া চোখ জ্বলে উঠল। দাঁড়িয়ে পড়লাম আমরা সেখানে। বাঁশের মাঝখানটা মুভ করছে,
বেঙ্গল ফক্স না যাকে না এটা তো ক্যাট 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 জঙ্গল ক্যাট। বলেছিলাম আমি যে এটা এটা। হ্যাঁ জঙ্গল ক্যাট এটা। এটা জঙ্গল ক্যাট। ক্যামেরাটা কেন নিয়ে আসলাম না, টর্চ ফেলে ছবি তোলা যেত। এদের এখানে তো বেড়াল দেখিনি, এটা জঙ্গল ক্যাট হবে। জঙ্গল ক্যাট এটা, হ্যাঁ একদম। কালারটাও ধূসর। জঙ্গল ক্যাট ক্রমশ মিলিয়ে গেল অন্ধকারে। আমরাও টর্চকে সঙ্গী করে উত্তেজনার আগুন পোহাতে পোহাতে ফিরে এলাম নিজেদের ঘরে। ওই যে ওই দিকটা দেখছেন একেবারে কর্নারটা, এই লাঠিটা বরাবর যে রাস্তাটা, ওইখানটাতেই জঙ্গল ক্যাট। ওই বরাবর যেতে গিয়ে আমরা হঠাৎ দেখি যে চোখ জ্বলছে কিছুর একটা, তখন টর্চ লাইট ফেলতেই দেখতে পাই যে জঙ্গল ক্যাটটা বসে আছে এবং আলো পড়তেই সেটা মুভ করে সরে যায় এক জায়গা থেকে আরেক জায়গায়। আর এই যে জায়গাটা, মাঝের যে গেটটা দেখছেন, মাঝে একটা গেট রয়েছে, ওই দূরে আলো জ্বলছে, ওইখানটাতেই কিছুটা আগে আরো মাঠের মাঝখানটাতে শিয়ালগুলো এসেছিল, ডাকাডাকি করছিল। এই অ্যাডভেঞ্চার ক্যাম্প একেবারেই আনএক্সপ্লোর্ড, ভীষণই। যদি দুদিনের জন্য মনে করেন যে কলকাতার আউটস্কার্টে এসে 2 দিন কোথাও কাটিয়ে যাবেন, তাহলে আর যদি গ্রাম্য পরিবেশ বা ওয়াইল্ড লাইফ আপনাদের পছন্দ হয়, বেশ একটা গা ছমছমে ব্যাপার ফিল করতে চান, তাহলে এখানে এসে থাকতেই পারেন হুক্কা হো অ্যাডভেঞ্চার ক্যাম্পে। ভোরবেলা চা বিস্কিট খেয়ে বেরিয়ে পড়েছি আমরা মর্নিং ড্রাইভে। ভোর 6টা মতো বাজে এই মুহূর্তে। আকাশ থেকে কেই বা বলবে কালকে এরকম ঝড় বৃষ্টি হয়েছিল। এবারে আর সেরকম হেকটিক ট্যুর প্ল্যান করবার কোনো ইচ্ছে ছিল না আমাদের। মূল উদ্দেশ্য ছিল খানিক বিশ্রাম নেওয়া, গাছের ফাঁক দিয়ে সদ্য ঘুম থেকে ওঠা সূর্যের লুকোচুরি খেলা। ইউক্যালিপটাসের সমারোহ পেরোতেই ডান হাতে আমবাগান, যে আমবাগানের ভিডিও আপনারা গত পর্বে দেখেছেন। মেঠো পথ ছেড়ে এসে পড়লাম পিচ ঢালা সংকীর্ণ রাস্তায়। সবুজ গাছগাছালিরা সদ্য ঘুম ভাঙা সূর্যের রবি কিরণ মেখে হলদেটে দেখালেও কাছে যেতেই বোঝা যাচ্ছে বেশ ঝলমলে আর প্রাণবন্ত। কালকে বৃষ্টি হয়েছে তো সম্ভবত তাই জন্য একটা তরতাজা ভাব আছে যেন। ফের মাঠের মাঝখান দিয়ে রাস্তা, গুগল ম্যাপই ভরসা আমাদের। ঘাসের আগায় জমে থাকা বৃষ্টির জল ছিটকে আসছে গাড়ির সামনের কাছে। গ্রামের সকালটা কিন্তু বেশ অন্যরকম, বেশ রিফ্রেশিং। আমরা এখন চলেছি জয়পুর ফরেস্টের দিকে। এইবার সেই রাস্তাটা মনে আছে আপনাদের? জয়পুর ফরেস্ট এটি। রাস্তার দুধারে সবুজদের আড়ম্বর, মাঝখান দিয়ে সোজা চলে গেছে হাইওয়ে, মেটাল রোড। সবুজের আস্তরণের নিচ দিকটায় হলুদ খয়েরি শুকনো পাতাদের মলিন গালিচা। দিনের বেলাতেও বারবার কানে আসছে ঝিঝি পোকার অর্কেস্ট্রা, কখনো বেশ জোরালো। অরণ্যের শ্যামলিমা গায়ে মেখে নেমেই পড়লাম গাড়ি থেকে। এ জঙ্গলে হাঁটতে বাধা নেই, তেমন ভয়াবহ জীবজন্তুর আনাগোনা সম্প্রতি হয়নি বলেই শুনেছি। পাখিদের কলতান, পাতার মর্মর শব্দ, সদ্য বৃষ্টি ভেজা মাটির সোডা গন্ধ, আর বন্য ফল এবং ফুলের মিশ্রিত একটি মিষ্টি ঘ্রাণ। গতকাল বৃষ্টি হয়েছে, আহা, ভিজে অরণ্যের ঘ্রাণ যেন স্বর্গীয়। বিভিন্ন পাখির কলতান কানে আসছে, ভেসে আসছে দূর দূরান্ত থেকে। এক জায়গায় বেশ কয়েকটি হরিণের পায়ের ছাপ চোখে পড়ল। শুনলাম ধান পাকলে হাতিরা হানা দেয় এই গ্রাম সে গ্রাম, তার করিডোর এই জঙ্গল। ও মা, কি সুন্দর ফলগুলো দেখুন একবার। আপনারা চেনেন নাকি এই ফলগুলো? কমেন্ট করে জানাবেন অবশ্যই। কিছুদিন আগে আবার নাকি একটি বাঘও চলে এসেছিল এই জঙ্গলে। বন দপ্তরের তৎপরতায় ধরে ফেলা হয় সেটিকে। এই রাস্তাটাই বোধহয় সরাসরি চলে যাচ্ছে গ্রামের দিকে।
কালকের বৃষ্টির জলবিন্দু এখনো লেগে রয়েছে কচি শাল পাতাটার গায়ে। দারুণ। জয়পুর অরণ্যে আমরা যেখানটা নেমেছিলাম তার ঠিক উল্টো দিকে একটি থাকবার রিসর্ট রয়েছে, বনশ্রী রিসর্ট রিসর্টটির নাম। তারই উল্টো দিকে রয়েছে একটি মেঠো রাস্তা, দুই ধারে তাল গাছ। এ পথ দিয়ে সোজা গেলেই সোনার বাংলা রিসর্ট। সকাল 9টা বেজে গেছে ইতিমধ্যেই, অতএব আমরা আমাদের আস্তানায় ফিরে চলেছি। এত হাঁটাহাঁটি করে খিদেও পেয়েছে জব্বর, তাই সকালের অ্যাডভেঞ্চার সেরে আমরা এসে পড়েছি আমাদের অ্যাডভেঞ্চার ক্যাম্পে। রিসর্টের মেন গেট দিয়ে ঢুকেছি। ক্যাম্পাস কিন্তু বেশ অনেকটাই বড়। আপনারা যদি নিছক বিশ্রামের জন্য জায়গাটিতে যান, রিসর্টের ভেতরটায় পায়ে হেঁটে ঘুরে বেড়াতেও কিন্তু মন্দ লাগবে না। আবহাওয়া অনেকটাই মনে হচ্ছে একদম পুরো উইন্টার সিজন, শীতকাল, বেশ ঠান্ডা ঠান্ডা। আর আমরা বেরিয়েছিলাম যখন চা খেয়েছি, স্টিল এখন আবার একটুখানি চা খাবো, ব্রেকফাস্ট করব, তারপর রোদের মধ্যে কোথাও বেরোবো না। সূর্যাস্তের পর বা দুপুরের পর এখানে যা দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো ঘুরে দেখাবো আপনাদের। আমরা আগে থেকেই বলে রেখেছিলাম আজ আর ব্রেকফাস্টে লুচি তরকারি নয়, রুটি তরকারি, ডিম সেদ্ধ আর মিষ্টি। তবে মাত্র জলখাবার খেতে শুরু করেছি, এমন সময় শেয়াল বাবাজিদের আহ্বান ফের কানে এলো। এবার আওয়াজটা আসছে রিসর্টের পেছন দিক থেকে। আমাদের জানলা দিয়ে লেবুর যে বাগানটা দেখতে পাচ্ছিলেন, এটা তারই অংশ। রয়েছে কাগজি লেবু, পাতি লেবু, মুসাম্বি লেবু এবং গন্ধরাজ লেবুর গাছ। বাগানের বুক চিরে মেঠো রাস্তা। রাস্তাটা দিয়ে 2 মিনিট হাঁটলেই পড়বে একটি পুকুর। এই পুকুরের ধারটির থেকে সম্ভবত আওয়াজটি আসছিল। যেই না আমরা ওই জায়গাটায় পৌঁছলাম, দেখি শেয়ালগুলো ওইখানেই ঘোরাঘুরি করছিল। হ্যাঁ, চোখে দেখেছি। প্রথমে আমাদের দেখে লুকিয়ে পড়লো ঝোপের আড়ালে। আমরা একটা বড় গাছের তলায় লুকিয়ে বসতেই অবশ্য বেরিয়েছিল তারা। মুঠোফোনে তারই এক ঝলক বন্দি করেছি, নিয়ে এসেছি আপনাদের জন্য। আছে কিনা দেখতে পাচ্ছি না, কোথায় গেল? প্রাণীটি যত তুচ্ছই হোক না কেন, বন্য প্রাণী অনুসন্ধান করার মধ্যে যেন একটা আনন্দ লুকিয়ে রয়েছে। কি যে থ্রিল বলে বোঝানো যাবে না। দেখতে দেখতে বেশ বেলা হয়ে গেছে, টাইম ফর লাঞ্চ। দিনের মতোই সুসজ্জিত ভাতের থালা অপেক্ষা করছে আমাদের জন্য। এবারে আমাদের সাইট সিইং করবার মতন সেরকম প্ল্যান কিছু ছিল না। আগেই বলেছি বিশ্রাম নেওয়ার উদ্দেশ্যে আমাদের এখানে আসা। লাঞ্চের পর আমাদের অনুরোধে নুন লঙ্কা সহযোগে কাঁচা আম পরিবেশিত হলো। তবে দুপুরের পর হঠাৎ ইচ্ছে হওয়ায় যে কটা হয় সাইট সিইং দেখে নেওয়ার জন্য মনস্থ করলাম আমরা। প্রথমে গেলাম রাসমঞ্চে। মল্ল রাজা হাম্বির মল্লদেবের আমলে এটি তৈরি হয়েছে। 1600 সাল পুরনো এই মন্দির। তার নিচের অংশটি ল্যাটেরাইট পাথর দিয়ে তৈরি, আর উপরের অংশে পোড়ামাটির কারুকাজ। এই মন্দিরের দৈর্ঘ্য এবং প্রস্থ 24.5 মিটার মতো এবং উচ্চতা 12.5 মিটার। এর পরবর্তী দ্রষ্টব্য হল ছিন্নমস্তা মন্দির। এই মন্দির অবশ্য টেরাকোটার নয়, কংক্রিটের তৈরি। মা কালী এই মন্দিরের ছিন্নমস্তা রূপে পূজিতা। যেমনটা অন্যান্য পর্যটন ক্ষেত্রে হয়, এই জায়গাও তার ব্যতিক্রম নয়। মন্দিরের উল্টো দিকেই বিভিন্ন দোকানের পসরা সাজানো, পাওয়া যাচ্ছে এখানকার বিখ্যাত
পোড়ামাটির নানান জিনিস, রয়েছে ঘর সাজাবার নানান জিনিস, ডোকরার জিনিস, মাটির অলংকার ইত্যাদি। ছিন্নমস্তা মন্দির থেকে পায়ে হাঁটা দূরত্বে রয়েছে দলমাদল কামান। রাজা গোপাল সিংহের আদেশে 1742 সালে প্রায় 1,25,000 টাকা খরচা করে তৈরি করা হয় এই কামান। এই কামানের দৈর্ঘ্য 3.8 মিটার। শোনা যায় যখন মারাঠারা বঙ্গ আক্রমণ করে তখন স্বয়ং ভগবান মদনমোহন ঐশ্বরিক হস্তক্ষেপ করেন, চালনা করেন বিখ্যাত দলমাদল কামান। তাতেই ভয় পেয়ে মারাঠারা পিছু হটেন। যতক্ষণে আমরা বিষ্ণুপুরের বিখ্যাত শ্যামরাই মন্দির পৌঁছলাম ততক্ষণ বেশ অন্ধকার হয়ে এসেছে। ফেরার পথে দেখলাম বিষ্ণুপুর রাজবাড়ির ধ্বংসাবশেষ। জোড় বাংলা মন্দিরও দেখলাম দূর থেকে। সময় পেরিয়ে যাওয়ায় ভেতরে ঢুকে দেখবার আর অবকাশ হলো না। ঠিক করলাম পরের বার যখন আসবো তখন গুরুত্ব দেব সাইট সিনগুলোর উপর, সেইগুলো তুলে ধরবো আপনাদের জন্য। খুব শীঘ্রই দেখে নেব ঐতিহাসিক বিষ্ণুপুরকে। এটি বিষ্ণুপুর রাজপ্রাসাদের গেট। এই দেওয়ালের আড়ালে বল্লম নিয়ে বসে থাকতো রাজা সেপাইরা। সেখান থেকেই বল্লমের খোঁচায় আঘাত করত শত্রুদের। বিকেল গড়িয়ে এতক্ষণে সন্ধে হয়েছে, চারিদিকে নেমে এসেছে অন্ধকার। এবার ফিরবো হোটেলে। সুন্দর এই জায়গাটা, দারুণ না জায়গাটা? খুব সুন্দর, ভাল লাগলো, খুব ভালো কাটলো না দুটো দিন আমাদের এখানে। আবার আসবো কোনো সময়, আর সবাইকে এই জায়গাটার খবর নিশ্চয়ই দেব। দেখতে থাকুন আমার ভিডিও। টাটা। এলাম, হ্যাঁ নিশ্চয়ই আসবো, ফোন করে নেবো তোমাকে। চলো।